The world is too much with us. আজকে আমরা পড়ব ওয়ার্ডসওয়ার্থে The world is too much with us. আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস। তিনি হয়তো এই ইমোশনসের গ্রাউন্ড থেকেই এই কবিতাটা লিখেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। আর এই কবিতাটা লেখা হয়েছে মোস্ট প্রবাবলি 1802 থেকে 1804 এর মধ্যেই লেখা হয়েছে। আর এটার পাবলিশ হয়েছে লিরিক্যাল ব্যালান্সে না, এটা হচ্ছে দ্য পোয়েম ইন টু ভলিউমস, দ্য পোয়েম ইন টু ভলিউমস, দ্য পোয়েম ইন টু ভলিউমস, এই কালেকশনে 1807 সালে পাবলিশ হয়েছে। আর একটা লুসি পোয়েম এর পোয়েম ইন টু ভলিউমসে 1807 সালে প্রকাশিত হয়েছে, সেটা কোনটা পড়িয়েছি, সেটা আই ট্রাভেল অ্যামং আননোন মেন, এটা। আর এটাও তাই 1807 সালে এই কালেকশনে প্রকাশিত হয়েছে, পাবলিশড হয়েছে। আচ্ছা, এই পোয়েমটা জানতে গেলে এর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে বুঝতে হবে। এর কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড কোনটা? ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে বা কনটেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেসব এফেক্ট বা ইম্প্যাক্ট, সেটাই কবিকে ওয়ার্ডসওয়ার্থকে এই কবিতাটা লিখতে বাধ্য করেছেন। এবার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি সেটা একটু তাহলে জানতে হবে, না হলে তো কবিতাটা বোঝা যাবে না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1760 থেকে 1840-এর মধ্যে হয়েছিল। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়, তার আগে কি ছিল রোম্যান্টিক এজে, বা তার তখন কি ছিল, মানুষ চাষাবাদ বা গবাদি পশু পালন এইসবের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। মানে তখন ইকোনমিটা ছিল ডোমেস্টিক, বাড়িতে বসে অনেকে কাপড় বুনতো, চাষাবাদ করতো, মাঠে ঘাটে গবাদি পশু পালন করতো, এইভাবে তাদের জীবিকা বা রুজি রোজগার হতো, এইভাবে তাদের জীবিকা নির্বাহ হতো। এবার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসার ফলে হঠাৎ করেই সব কিছু যন্ত্র নির্ভর হয়ে যায়। ইন্ডাস্ট্রি মানেই তো শিল্প, শিল্প সব কিছু যন্ত্র নির্ভর, মানে টেকনোলজি নির্ভর হয়ে যায়। এবার মানুষ কি তাদের জীবিকা নির্বাহের জন্য ঘরে আর বসে থাকে না, যে বাড়িতে কাপড় বুনতো বা চাষবাস করতো বাড়িতে থেকে, সে তখন বাইরে শহরে যাচ্ছে কলকারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে কাজ করার জন্যে। এবার ফ্যাক্টরিতে কাজ করার জন্য বাইরে যাচ্ছে, তাহলে ইকোনমিটা শিফট হলো কোথা থেকে? ফ্রম ডোমেস্টিক টু ইন্ডাস্ট্রিয়াল অর ফ্যাক্টরি, ফ্রম ডোমেস্টিক টু ফ্যাক্টরি। যে বাড়িতে বসে কাপড় বুনতো, সে কাপড়ের কলে যাচ্ছে কাজ করার জন্য, যেসব কাপড় বোনার যেসব কল ফ্যাক্টরিগুলো আছে সেখানে যাচ্ছে কাজ করার জন্য। এভাবে মানুষের গ্রামে থাকছিল না। ইংল্যান্ডে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে তখন তখন আর গ্রামে না থেকে শহরমুখী হচ্ছিল। এবার শহরমুখী হওয়ার জন্য সবাই কলকারখানায় কাজ খুঁজছিল। এবার সেই সময় জেনারেলি ইকোনমি বা টেকনোলজি দুটোই শহরমুখী বা আউটসাইড একটা হয়ে যায়, ডোমেস্টিক থেকে বাইরের দিকে চলে আসে। আর সেই সময়ে কি পাওয়ার লুম, তারপর স্টিম ইঞ্জিন, এগুলো, তারপর ওই যে কাপড়ের কল, এইসবগুলো চলে আসে জেনারেলি। এর সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে সঙ্গে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা বাংলা মানে হচ্ছে শিল্প বিপ্লব। এবার মানুষও রুজি রোজগারের জন্য ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে কাজ খোঁজে। এবার তখন কি হয়েছিল, কিন্তু তখন কাজের কোনো রুলস বা রেগুলেশন ছিল না, যে এই কাজের জন্য এতক্ষণ টাইম স্প্যান কাজ করতে হবে, বা এইরকম কাজের জন্য এর থেকে বেশি বা এর থেকে কম টাইম স্প্যান, এসব কোনো কাজের রুলস রেগুলেশন ছিল না। সেই জন্য প্রচুর পরিমাণে এক্সপ্লয়টেশন হতো।
যারাই কলকারখানায় কাজ করতে যেত তাদের কোনো শিডিউল আওয়ার ছিল না যে এতক্ষণ কাজ করতে হবে, তারা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এবার তারা ঠিক আছে অ্যাডাল্ট মানুষের পক্ষেও তো এটা অনেক চাপের, এবার একটা বাচ্চা যে শিশু 6 বছরের 6-7 বছরের একটা শিশু, তাকেও 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে নেওয়া হচ্ছে। মানে এইগুলো তো মেনে নেওয়া যায় না। ভীষণভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে পুরো সমাজ, এমনকি বাচ্চাও এখান থেকে ছাড় পাচ্ছে না। এবার এইটা দেখে সামহাও কবির মনে হয়েছে যে আমরা ওয়ার্ল্ডের সঙ্গে বেশি জড়িয়ে ফেলছি। ওয়ার্ল্ড মানে এখানে কোন ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে? এখানে অবভিয়াসলি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেটা মেটেরিয়ালিজম অথবা ক্যাপিটালিজম থেকে আসছে। এবার মানুষ যত ফ্যাক্টরি নির্ভর হতে থাকলো, তত তাদের মধ্যে হিউম্যান ভ্যালুস, এথিক্স, হিউম্যানিটি, এথিক্স বা যেগুলো সেন্সিটিভিটি সেগুলো হারিয়ে তারা তখন কি ক্যাপিটালিজম বা মেটেরিয়ালিস্টিক হয়ে পড়লো। এবার টাকা পয়সা এসবের পিছনে ছুটতে ছুটতে তারা যে মানবিক গুণগুলো হারিয়েই ফেললো। এবার বাচ্চাদের এই যে এক্সপ্লয়টেশন দেখে তিনি হয়তো এই কবিতাটা লিখেছেন। এবার এই কবিতাটা হচ্ছে কি একটা সনেট। সনেট কি তাহলে প্রথমে জানি। সনেট হচ্ছে কি একটা 14 লাইনের লিরিক পোয়েম, যেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। তাহলে আর লিরিক পোয়েম এটা হচ্ছে একটা সনেট is a lyric poem consisting of 14 iambic pentameter লাইন। এটা হচ্ছে একটা সনেট। সনেট কি? লিরিক পোয়েম কনসিস্টিং অফ 14 iambic pentameter লাইন্স। আচ্ছা, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে জানলাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কি কি হলো। ইকোনমিটা ডোমেস্টিক থেকে পুরো বাইরে চলে গেল, মানে ঘরমুখী যে অর্থনীতিটা ছিল সেটা থেকে বহির্মুখী অর্থনীতি হলো। টেকনোলজির অনেক কিছু চেঞ্জ হলো, তারপর ইম্প্যাক্টের কি হচ্ছে প্রচুর এক্সপ্লয়টেশন হতে লাগলো। এইসব দেখে কবি তখন এই কবিতাটা লিখেছিলেন, আর বাচ্চাদের প্রতি শোষণ হচ্ছে এইসব দেখে লিখেছিলেন। এবার আচ্ছা, এটার হচ্ছে জনরা হচ্ছে সনেট। সনেট কিন্তু যে মেন সনেট বা মেজর সনেটের ডিভিশন করতে গেলে মেজর ডিভিশন হচ্ছে কি একটা ইতালিয়ান অথবা পেট্রার্কান সনেট, আর একটা হচ্ছে ইংলিশ অথবা শেক্সপিয়ারিয়ান সনেট। এইটা হচ্ছে কি ইতালিয়ান সনেট অথবা পেট্রার্কান সনেট যেটা বলে, এটা হচ্ছে পেট্রার্কান সনেট। এটা পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেটের দুটো ডিভিশন থাকে, একটা হচ্ছে অক্টেভ, ফার্স্ট ওয়ান হচ্ছে অক্টেভ consisting of 8 lines having 2 quatrains আর একটা নেক্সট সেকশন হচ্ছে কি সেস্টেট consisting of 6 lines তাহলে এটা হচ্ছে কি পেট্রার্কান অথবা ইতালিয়ান সনেট, যার দুটো ভাগ, একটা হচ্ছে অক্টেভ একটা সেস্টেট। অক্টেভে 2 কোয়ার্টেন থাকে আর সেস্টেটে 3 লাইন 3 লাইন করে 6 লাইন থাকে। এবার আমরা মেন কবিতায় চলে আসি। আর শেক্সপিয়ারিয়ান সনেটটা নিয়ে আর বলছি না, কারণ না হলে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। এবার অ্যানালিসিসে চলে আসি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এখানে কোন ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে? এখানে অবভিয়াসলি ওয়ার্ল্ড, দু রকমের ওয়ার্ল্ড আছে।
কিন্তু এখানে কি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এখানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যখন মানুষ মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, পয়সাপাতি এইসবের পিছনে ছুটছে, ক্যাপিটালিজম বাড়ছে, তখন তো এই ওয়ার্ল্ডের কথাই বলা হবে, তাই না? দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, মানে পৃথিবী আমাদের সঙ্গে একদম জড়িয়ে গেছে। কোন পৃথিবী? মেটেরিয়ালিস্টিক পৃথিবী। মানুষ সবসময় মেটেরিয়ালিজমের পিছনেই ছুটছে, তাদের মানবিক গুণ যেগুলো হিউম্যান ভ্যালুস অথবা যে যে হিউম্যান মানুষের গুণাবলী সেগুলো থেকে দূরে সরে সবসময় মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে মানুষ। লেট অ্যান্ড শুন, লেট মানে যেটা আগে, লেট পরে, আগেও হয়েছিল, শুন মানে ভবিষ্যতেও হবে। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, গেটিং মানে নেওয়া, স্পেন্ড মানে খরচ করা। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, আমরা কি গেটিং করছি? আমরা মেটেরিয়ালিজম অথবা ক্যাপিটালিজম যেটা, সেটাকে আমরা কনজিউম করছি, মানে আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাকে কনজিউম করছি। অ্যান্ড স্পেন্ডিং, খরচ করছি কোনটাকে? আমাদের হিউম্যান ভ্যালুস যেগুলো আছে, সিম্প্যাথি, লাভ, এসবগুলো আমরা খরচ করে ফেলছি, কারণ আমরা উই আর গেটিং টু মাচ মেটেরিয়ালিস্টিক। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার, মানে আমরা আমাদের পাওয়ার সব নষ্ট করে ফেলছি। কোন পাওয়ার? আমাদের ভিতরে যে পাওয়ারগুলো আছে, অ্যাজ এ হিউম্যান বিইং উই হ্যাভ লাভ, সিম্প্যাথি, কম্প্যাশন, যেসব ভালো গুণাবলীগুলো আছে সেগুলো আমরা ওয়েস্ট করে ফেলছি, নষ্ট করে ফেলছি, ডিউ টু টু মাচ মেটেরিয়ালিজম অর ক্যাপিটালিজম। লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, আমরা প্রকৃতিতে খুব কম দেখতে পাচ্ছি জিনিস যেটা আমাদের, মানে আমরা তো এত মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি যে যেগুলো আমাদের মানে নেচারের মধ্যে সব ভালো গুণ সেগুলো তো দেখতেই পাচ্ছি না, আর মানুষের ভ্যালু তো মানুষ হারিয়েই ফেলছে। সেটাই এখানে বলা হয়েছে যে আমরা নেচারের সঙ্গে সেরকম একটা উই হ্যাভ হার্ডলি এনি কানেকশন উইথ নেচার, এটাই বলা হয়েছে। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমরা গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে মানে কি? আমরা নির্দয় হয়ে যাচ্ছি, আমাদের দয়া মায়া মানবিক গুণ কিচ্ছু থাকছে না। আর সর্ডিড গুণ এখানে কি, কাকে বলা হয়েছে? সর্ডিড গুণ মানে কি? এখানে সর্ডিড গুণ হচ্ছে এই যে সর্ডিড গুণ এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে এখানে সর্ডিড গুণ বলা হয়েছে। সর্ডিড মানে নিম্ন মানের, নিকৃষ্ট মানের, গুণ হচ্ছে আশীর্বাদ। এবার কোন আশীর্বাদ? এটা এখানে আশীর্বাদ মানে এখানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথাই বলা হয়েছে, অথবা ক্যাপিটালিজমের কথা, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে মানুষের মধ্যে বেশি গ্রো করছিল সেটাই বলা হয়েছে। এটা অক্সিমরন একটা, সর্ডিড গুণ, পাশাপাশি কন্ট্রাডিক্টরি দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে ফর দ্য সেক অফ এমফ্যাসিস। আচ্ছা, মেটেরিয়ালিস্টিক, হ্যাঁ সর্ডিড গুণ বলা হয়েছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে। দ্য সি দ্যাট বিয়ার্স হার বজম টু দ্য মুন, সি সমুদ্র যেটা বিয়ার্স মানে উন্মুক্ত করছে, খুলে দিচ্ছে, হার বজম তার বক্ষ উন্মুক্ত করে দিচ্ছে, টু দ্য মুন সানের কাছে সমুদ্র তার বক্ষ উন্মুক্ত করে দিচ্ছে। এখানে সামহাও তিনি জোয়ার ভাটার কথা বলেছেন, যে চন্দ্রের আকর্ষণে, চন্দ্র সূর্যের আকর্ষণে যে জোয়ার ভাটা হয়, এখানে সেটাই কথা বলেছেন, যে সমুদ্র তার বক্ষ উন্মুক্ত করে দিচ্ছে চাঁদের কাছে। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অল অ্যাট অল আওয়ার্স, এবার বাতাস মানে বাতাস কি হচ্ছে? তার হাউলিং মানে গর্জন করছে, সব সময় গর্জন করছে বাতাস। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, এবং বাতাস কি এখন স্লিপিং মানে ঘুমিয়ে আছে সেরকম ফুলের মতো আকাশের ওপর উঠে জমায়িত হয়েছে বাতাস। এই তিনটে লাইনের মধ্যে কবি বোঝাতে চাইছেন যে প্রকৃতির মধ্যে যে একটা বন্ডিং আছে, ওই যে প্রকৃতির যেসব এলিমেন্ট, একটা সি, একটা মুন আর একটা উইন্ড,
এই তিনটের মধ্যে যে একটা বন্ডিং আছে, মানে তাদের মধ্যে যে একটা কানেকশন আছে, সেটা বোঝাতে চাইছেন, যেটা কিন্তু এখন মানুষের মধ্যে একদমই নেই। মানুষ এটা ভীষণভাবে ল্যাক করছে, যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা বা সহানুভূতি, দয়া মায়া এসব কিছুই নেই, ডিউ টু মেটেরিয়ালিজম। এটাই বোঝানো হয়েছে প্রকৃতির এই তিনটে এলিমেন্টের মাধ্যমে, যে প্রকৃতির মধ্যে যে বাঁধনটা আছে মানুষের মধ্যে সেটা নেই। For everything we are out of tune. For everything, এই জন্য আর এই সবের জন্যই we are out of tune. We are out of tune. We are out of tune. We are out of tune মানে we are disconnected. We are disconnected from nature. We are out of tune মানে আমাদের নেচারের সঙ্গে কোনো কানেকশনই নাই, সেটা বলা হয়েছে আউট অফ টিউন। ইট মুভস আস নট, এটা আমাদের নাড়া দেয় না। গ্রেট গড, হায় ভগবান, আমাদের যে নেচারের সঙ্গে কোনো কানেকশনই নেই, অথবা আমাদের হিউম্যান ভ্যালু সব হারিয়ে ফেলছি, আমরা সবসময় ছুটে বেড়াচ্ছি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের পিছনে, ক্যাপিটালিজমের পিছনে, সেই জন্য আমাদের প্রকৃতির সঙ্গে কোনো বাঁধন নেই। এটাও কিন্তু আমাদের নাড়া দিচ্ছে না। ইট মুভস আস নট, যে আমরা প্রকৃতির সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, সেটাও কিন্তু আমাদের নাড়া দিচ্ছে না। হায় ভগবান। I would rather be a pagan suckled in a creed outward. এবার কবি বলছেন যে I would rather be a pagan. পেগান হচ্ছে কি? পেগান, এই যে পেগান কথাটার মানে হচ্ছে কি? নন খ্রিস্টান। নন খ্রিস্টান। এবার তৎকালীন ইংল্যান্ডে কবি বলছেন আমি পেগান হতে চাই, নন খ্রিস্টান হতে চাই। এবার তৎকালীন ইংল্যান্ডে সবাই খ্রিস্টান ছিল, উনি কেবল বলছেন আমি খ্রিস্টান হতে চাই, নন খ্রিস্টান হতে চাই। আর পেগানের নন খ্রিস্টান অথবা ওয়ার্শিপার অফ নেচার, তিনি পেগান হয়ে, নন খ্রিস্টান হয়ে নেচারের পুজো করতে চান, নেচারের পুজো করতে চান নন খ্রিস্টান হয়ে। আর পেগান সাকলড ইন আ ক্রিড আউটওয়ার্ড, সাকল করা, সাক করা মানে কি? এখানে দুগ্ধ পান করা বলছে। সাকলড, আমি পেগান হয়ে দুগ্ধ পান করব, ইন আ ক্রিড আউটওয়ার্ড মানে একটা জাতি ধর্ম থেকে বেরিয়ে এসে, ওই খ্রিস্টানিজম বা এসব থেকে বেরিয়ে এসে, মেটেরিয়ালিজম থেকে বেরিয়ে এসে আমি সাকলড, আমি দুগ্ধ পান করব। কিসের? সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্ট লি। লি হচ্ছে কি? মিডো মানে ঘাস, তৃণভূমি। আমি এই তৃণভূমি মানে এখানে কি রিপ্রেজেন্ট করছে? আমি প্রকৃতির রস আস্বাদন করব। সাকলড মানে এখানে হচ্ছে আমি প্রকৃতির, একটা শিশু যেমন তার মাতৃদুগ্ধ পান করে, সেরকম তিনি পেগান হয়ে যাবেন, একটা নন খ্রিস্টান হয়ে যাবেন, অ্যান্ড ওয়ার্শিপার অফ নেচার হয়ে যাবেন, হয়ে তিনি প্রকৃতির রস আস্বাদন করবেন। হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন। হ্যাভ গ্লিমসেস, গ্লিমস মানে তো কিছুক্ষণ দৃষ্টি দেওয়া। এবার গ্লিমস যেটা আমি দেখব, প্রকৃতিকে আমি দেখব, প্রকৃতির রসাস্বাদন করব, এর মধ্যে কি হবে? আমি লেস ফরলর্ন। ফরলর্ন মানে লোনলি। আমার যে লোনলিনেসটা লাগছে, এখানে লোনলিনেস কেন লাগছে? কারণ পুরো ওয়ার্ল্ড মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড হয়ে গেছে, মেটেরিয়ালিজমে ডুবে আছে, ক্যাপিটালিজমে ডুবে আছে, এখানে কেউ প্রকৃতির কথা ভাবে না, মানুষ সব নিজের ভ্যালু, হিউম্যান ভ্যালুসগুলো পুরো হারিয়ে ফেলছে। সেই জন্য এখানে তিনি কেবল একজন যে মেটেরিয়ালিস্টিক হতে পারছেন না, তিনি প্রকৃতির পূজারী, আর তার মধ্যে হিউম্যান ভ্যালু আছে। সেই জন্য তাহলে যদি তিনি প্রকৃতির রসাস্বাদন করেন, প্রকৃতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তাহলে তার একাকিত্বটা একটু কমবে,
এই যে দ্যাট উড মেক মি লেস ফার্লান, মানে তার একাকিত্ব বা লোনলিনেসটা একটু কমবে। লাস্ট, হ্যাভ সাইট অফ পোর্টিয়াস রাইজিং ফ্রম দ্য সি, or hear old Triton blow his ranged horn. Proteus. Proteus মানে কি? এই Proteus হচ্ছে একটা গ্রিক গড, যে নিজের শেপ কিন্তু সময় অনুযায়ী নিজের শেপ চেঞ্জ করতে পারত পোর্টিয়াস। এবার কি, হ্যাভ সাইট অফ পোর্টিয়াস রাইজিং ফ্রম দ্য সি, হয়তো সমুদ্র থেকে পোর্টিয়াস উঠে আসছে। পোর্টিয়াস যেহেতু নিজের শেপ চেঞ্জ করতে পারতো, সেই জন্য কবি এখানে কি বলছেন, যে পোর্টিয়াসের এই অ্যালিউশনটা নিয়ে এসে তিনি বলতে চাইছেন হয়তো সমাজও একদিন তার শেপ, এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে পুরো ডুবে আছে, ক্যাপিটালিজমে পুরো ডুবে আছে পুরো সোসাইটি, সমাজ বা পৃথিবী, সেটা হয়তো একদিন পরিবর্তন নিশ্চয়ই হবে। নিশ্চয়ই মানুষ আবার তার ভ্যালু ফিরে পাবে, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের পিছনে না দৌড়ে, বা প্রকৃতির সঙ্গে কানেকশন রাখবে। এটাই প্রোটিয়াসের মাধ্যমে বলা হয়েছে। প্রোটিয়াস যেমন তার নিজের শেপ চেঞ্জ করতে পারত, সেইভাবে প্রোটিয়াসের অ্যালিউশন নিয়ে এসে এই যে এখন সিচুয়েশন চলছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য, সেটাও হয়তো একদিন এই ওয়ার্ল্ডের শেপও একদিন চেঞ্জ হবে। or hear old Triton blow his range, অথবা ট্রিটন হচ্ছে একটা গ্রিক গড। ট্রিটন হচ্ছে একটা গ্রিক গড। এই গ্রিক গড শাঁখ বাজাতো আর কি। এই শাঁখের আওয়াজেও হয়তো এই প্রোটিয়াসের অ্যালিউশন আর এই ট্রিটনের অ্যালিউশন নিয়েছে, তিনি এই সমাজে, তথাকথিত মেটেরিয়ালিস্টিক সমাজের পরিবর্তন চাইছেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, যে এটা বলতে ভুলে গেলাম, যে এখানে শেষ অক্টেভ সনের দুভাগে বিভক্ত। একটা হচ্ছে, প্রথম পার্ট হচ্ছে অক্টেভ কনসিস্টিং অফ 8 লাইন্স হ্যাভিং 2 কোয়ার্টেন্ট, আর লাস্টেরটা হচ্ছে সেস্টেড। এবার অক্টেভ আর সেস্টেডের মাঝে, অক্টেভ থেকে সেস্টেডে যে আসছে, সে টার্নিংটাকে কি বলে? ভোল্টা বলে। এই যে ফ্রম অক্টেভ টু from octave to sestet, এই যে মিডল পজিশনে যেটাকে বলছে সেটা হচ্ছে ভোল্টা। এটা মিডল পজিশনটা বলছে অক্টেভ আর মিডল পজিশন, যেটা অক্টেভ আর সেস্টেডের মাঝের পজিশনটা, যেটা একটু টার্নিং হচ্ছে, সেটাকে বলছে ভোল্টা। এটা মনে রাখবে, এটা হয়তো দরকার লাগতে পারে, এটা ভোল্টা। আচ্ছা, এবার আমরা রাইম স্কিমে চলে আসি। রাইম স্কিম, পেট্রার্কান বা ইতালিয়ান সনেটের রাইম স্কিম বেশিরভাগ এবিবিএ অক্টেভে থাকে। সেস্টেডে সিডি অথবা সিডিইও থাকতে পারে। এখানে এবিবিএ এ বুন, তারপর পাওয়ার্স আওয়ার্স, বিবি বুন, আবার বুন এ, তাহলে এবিবিএ সিডি বি ওয়ান বি, হ্যাঁ, সিডি লি ফার্লন, সিডি লি, এটা বি লি, আচ্ছা, সিডি আবার সিডি সি লি বি, হ্যাঁ, সিডি। তাহলে রাইম স্কিম কি হলো? এটা এ বি বি এ, এবিবিএ সিডি, এটা হচ্ছে এই কবিতাটার লাইন স্কিম। আর এটা আয়াম্বিক পেন্টামিটার এতে লেখা, সেটা তো আমি আগেই বললাম সনেটে। এবার হচ্ছে আমরা ফিগারস অফ স্পিচে চলে যাই। ফিগারস অফ স্পিচ,
ফিগারস অফ স্পিচে চলে যায়। The world is too much with us, late and soon, getting and spending. এই যে the world is too much with us, এখানে এখানে একটা অ্যাসোনেন্স আছে প্লাস না এখানে এই যে উ সাউন্ড, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন, গেটিং অ্যান্ড স্পেন্ডিং। এটা এই যে উ সাউন্ড একটা আসছে আর একটা ও সাউন্ড, এটা রিপিটেশন হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাসোনেন্স, সেই জন্য এটা অ্যাসোনেন্স হচ্ছে। আবার এখানে একটা অ্যালিটারেশন আছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন, না অ্যালিটারেশন না, সরি। তারপর হচ্ছে এই যে যেটা হ্যাঁ, দ্য সি দ্যাট বিয়ার্স হার বজুম টু দ্য মুন, সি সমুদ্রকে উন্মুক্ত করতে পারে গো। এই যে যেটা হচ্ছে 4, 5 আর 6 লাইনে, দ্য সি দ্যাট বিয়ার্স হার বজুম, এখান থেকে এই যে উইন্ডে যে হাউলিং করছে, এই যে হাউলিং অল দ্য আওয়ার্স, এটা দুটোই পার্সনিফিকেশন আছে। বাতাসও তো আর গর্জন করতে পারে না, এখানে কি হিউম্যান কোয়ালিটিকে অ্যাট্রিবিউট করা হয়েছে ইনঅ্যানিমেট অথবা নন লিভিং জিনিসের ওপরে, এটা পার্সনিফিকেশন গেল। আর এই যে এখানে গ্রেট গড, যেটা এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এখানে আছে একটা কি গ্রেট গড, এটা অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি, কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যাড্রেস করে আমি কিছু বলছি যেটাতে সে কিন্তু রেসপন্ড করতে পারবে না, সেটাই পেগান। আচ্ছা আচ্ছা, এটা হলো একটা। আর একটা এখানে যে লাইক দিয়ে আছে, অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, এটা হচ্ছে একটা, এই যে লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, এটা কি, এটা অবভিয়াসলি কি লাইক দিয়ে যোগ করা আছে সিমিলি, এটা একটু ভাববারই দরকার নেই, লাইক বা অ্যাজ এগুলো থাকলে চোখ বন্ধ করে সিমিলি হবে। আচ্ছা, আর যে এই যে অ্যালিউশন যেটা অন্য জায়গা থেকে রেফারেন্স নিয়ে টেক্সটের মধ্যে আনা হয়েছে, প্রোটিয়াস আর ট্রিটন, লাস্টের দুটো লাইন এই যে প্রোটিয়াস আর ট্রিটনের কথা যেটা বলা হয়েছে, এটা হচ্ছে কি অ্যালিউশন। অ্যালিউশন কি, যখন রেফারেন্স বাইরে থেকে এনে টেক্সটের মধ্যে অ্যাড করা হয় ফর দ্য সেক অফ এমফ্যাসিস অর সেক অফ মিনিং, তখন সেটা অ্যালিউশন হয়। আর এখানে আর একটা যেটা আছে রিপিটেশন অফ সেম ফ্রেজ, এটা হচ্ছে অ্যানাফোরা। এখানে হচ্ছে হ্যাভ গ্লিমসেস, আর একটা কি এই যে হ্যাভ গ্লিমসেস, যেটা হচ্ছে 12 নম্বর আর 13 নম্বর লাইনে হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক, মুছে দিচ্ছি, হ্যাভ গ্লিমসেস এখান থেকে। আর একটা পরের লাইনেও যে হ্যাভ সাইট, এই যে রিপিটেশন অফ সেম ফ্রেজ অথবা ওয়ার্ড হ্যাভ, এটাকে কি অ্যানাফোরা। এটা হয়ে যাচ্ছে অ্যানাফোরা, রিপিটেশন অফ সেম ফ্রেজ ইন আ লাইন or in successive lines for the sake of emphasis, এটা হচ্ছে অ্যানাফোরা। রিপিটেশন অফ সেম ফ্রেজ অর ওয়ার্ড, এটা হয়ে যাচ্ছে অ্যানাফোরা। আর অ্যালিট্রেশন, the world is too much with us, late and soon, getting and spending, we lay waste our powers, এখানে একটা অ্যালিট্রেশন, এই যে ডব্লিউ সাউন্ডের প্রথম দুটো লাইনে একটা অ্যালিট্রেশনও আসছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকে আমরা ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস আলোচনা করলাম। নেক্সট দিন আমরা আবার উর্দু ওয়েস্টার্ন যেটা আছে পিবি সেলি শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।